এলিজাবেথ। সময় থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। ঠিক তখনই সেই মেয়েটা, সেই লাল চুলে পিলিয়ন রাইডার ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে খেলে যায় এক অচেনা হাসি, পরিচিত বিদ্যুৎ। চোখাচোখি হয় দুই বোনের। সকল ভয় যেন নিমিষেই মিলিয়ে যায় ইব্রাতের। রাতের বুকে দুটো বাইক পাশাপাশি চলন্ত গতিতে হাত বাড়িয়ে দেয় তারা, ছুঁয়ে ফেলে একে অপরকে। হাসলো এলিজাবেথ, হাসলো ইব্রাত। অপর বাইক আর কেউ না, স্বয়ং এলিজাবেথ আর রিচার্ড। নেশো শীষ বাজিয়ে রিচার্ডকে তার দিকে ফেরালো। স্পিড সীমায় নামালো রিচার্ড। গ্রীবা বাঁকিয়ে নেশোর দিকে তাকিয়ে উস্কানিমূলক ইঙ্গিত দিল। নেশো হাসে, ঠোঁটের কোণে এক চ্যালেঞ্জ নিয়ে। গর্জে ওঠে ইঞ্জিন। আবার শুরু হয় রেস। রাতের বুকে কুয়াশার রাজ্যে প্রেম, রক্ত আর জেতার তীব্র তেজ নিয়ে ছুটে চলে চারজন। দুইটা বাইক, চারজন মানুষ, কিন্তু এই মুহূর্তে তারা যেন রক্ত মাংসের কেউ না। তারা হচ্ছে গতি, তারা হচ্ছে আগুন। নেশো এক হাত বাড়িয়ে গিয়ার ঠেলে দেয় নিচে। পেছনে এক ঝাঁক আগুন ছুটে আসে। রেচাটা পেছনে চায় না। তার কালো বাইকটা লাফিয়ে ওঠে স্পিডে। নিচু হয়ে যায় দুই চালক। হেলমেট ঠেকে যাচ্ছে হ্যান্ডেল বারে। হাওয়ায় গর্জে ওঠে দুই ইঞ্জিন। রাতে বাজ পড়ে যেন দুই মানব ছুটছে সমান্তরাল সীমানায়। হঠাৎ এক মোড়, নেশো বাইক কাত করে ঝাঁকুনি দিয়ে ঘুরে রাস্তায় স্পিডে চিহ্ন রেখে। রিচার্ড এক সেকেন্ডও দেরি করে না। তারা রাস্তা ছাড়িয়ে ঢুকে পড়ে শহরের অর্ধনির্মিত ফ্লাইওভারে, যেখানে বাঘগুলো অন্ধ এবং নিচে শুধু শূন্যতা। ইব্রাত চিৎকার করে ওঠে, ধীরে চালান প্লিজ, নিচে। চোখ বন্ধ করো। ওপাশে এলিজাবেথ কাপা গলায় ফিসফিসায়, আমরা মরবো না তো স্বামী? আজ না। রিচার্ডের ঠান্ডা ধাতব কণ্ঠ তার শিকারী দৃষ্টির সামনে। মাথায় যে তার তীব্র আগুন। দুই বাইক একসঙ্গে লাফিয়ে ওঠে একটা ধ্বংসপ্রায় র্যাম্পের ওপর দিয়ে। এক সেকেন্ডের জন্য যেন বাতাসে ঝুলে থাকে তারা। তারপর ধপাস করে নেমে পড়ে ফ্লাইওভারের অন্য প্রান্তে। চাকা ঘর্ষণে আগুন ছিটিয়ে ছুটতে থাকে তারা, আবারও নির্বিকার, নির্ভীকভাবে। অন্ধকার শহরের হাইওয়েতে তারা ছুটে চলছে। আজ মৃত্যুর সঙ্গে রেসে নেমেছে। নেশোর চোখ দুটো খাঁচকাটা, চোয়াল শক্ত। ইঞ্জিনের গর্জন এত জোরে উঠছে যে মনে হয় বুকের ভেতর যে কোনো ফেটে যাবে। রিচার্ডের মুখে এক শূন্য হাসি। বাইকের গতি তখন রক্তের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশের লাইট নিভে যেতে থাকে একে একে। কুয়াশা ঘন হয়ে আসে, কিন্তু আজ যারা মাঠে নেমেছে তারা ফেরার নয়। হঠাৎ সামনের রাস্তায় বিশাল এক ট্রাক উল্টো দিক থেকে তেড়ে আসে। ট্রাকের হেডলাইট দুটো যেন মৃত্যুর চোখ। নেশোর চোখে এসে পড়ে হেডলাইটের হলদে আলো। পরিস্থিতি বেগতিক, মোড় নেওয়ার জায়গা নেই, হাতে সময় কম। গভীর দম টানল নেশো। অতিরিক্ত না ভেবে শেষ মুহূর্তে বাইক কাত করে স্লিপ দেয়। ইব্রাতের চিৎকার কেটে যায় হাওয়ায়। খামচে ধরে নেশোর কাঁধ। পেছনের চাকা আগুন ছিটিয়ে পাশ কাটিয়ে যায় ট্রাকটাকে। রিচার্ড আরও ভয়ঙ্কর। সে হঠাৎ বাইকটা দুই চাকার উপর তুলে দেয়। এক চাকা ভর করে পুরো ট্রাকের গায়ে ঘষে ঘষে পাশ কাটায়। হেলমেটের গ্লাসে তখন রক্তরাঙা আলো ঝলকাচ্ছে। পেছনে এলিজাবেথ একটু ভয় পেল না। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে জানে এই লোকটা হারার বস্তু নয়। এই লোক থাকতে বিপদ নেই। এ পর্যায়ে তারা ঢুকে পড়ে এক পরিত্যক্ত ফ্যাক্টরি রোডে। রাস্তা ভাঙা, অন্ধকার, দুপাশে ভেঙে পড়া দেওয়াল আর গর্তে ভরা একটা ছোট ব্রিজ। নিচে কুয়াশায় ঢাকা নদী। প্লাংগুলো আলগা। একটাও মিস করলে সোজা নিচে পতন। তবুও রিচার্ড থামে না, নেশো থামে না। চাকা থেকে কাঠের উপর স্কিট হয়। শব্দ ওঠে যেন হাড় ভাঙার। ইব্রাত চিৎকার করতে গিয়েও পারে না, গলা শুকিয়ে গেছে। শেষ কাঠের পাটাটা ছিল আধ ভাঙা। রিচার্ড সেটার উপর দিয়ে বাইক চালিয়ে লাফিয়ে নেশোর পেছনে আগুনের রেখা রেখে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে। নেশো তার পরে। শহরের বুক চিরে দুটো দুর্বার রাইডার এসে থামলো একটা পুরনো ব্রিজের ওপর। বাতাস তখনও কাঁপছে, গতি আর উত্তেজনায়। বরাবরের মতো আজও রেসে জিতেছে রিচার্ড। এলিজাবেথ আর ইব্রাত দুজনেই ঘেমে একাকার। চোখে মুখে ভয় আর বিস্ময়ের ছাপ। নেশো মাথা থেকে হেলমেট খুলে জোরে শ্বাস নিতে লাগলো। রিচার্ড মুষ্টিবদ্ধ করে তার হাত এগিয়ে দিল। নেশো একপাশে বাঁকা হাসি এসে একইভাবে নিজের মুষ্টি ছুঁয়ে দিল রিচার্ডের সঙ্গে। ওদিকে দুই বোনের হাত ধরা অবস্থা। বুক উঠছে নামছে, যেন কেউ সোজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। নেশো চোখের ভরু নাচিয়ে রিচার্ডের উদ্দেশ্যে বলল, কে বস, আমাকে নিষেধ করে নিজেই বেরিয়ে পড়লেন? রিচার্ড নিরুদ্বেগ গলায় বলল, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। বলেই হঠাৎ বাইক স্টার্ট দিল। তাল সামলাতে না পেরে এলিজাবেথ রিচার্ডের পিঠে আছড়ে পড়ে। নেশো মুচকি হেসে নিজের বাইক স্টার্ট করলো। গতি তোলার আগে একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো। তারপর মন নিল ম্যানশনের পথে। রিচার্ডের বাইকের গতি এখন সর্বোচ্চ সীমায়।
চারপাশের প্রকৃতি যেন নিত্যের ছন্দে দুলছে। মৃদু স্নিগ্ধ মিটিমিটি হাওয়া তাদের ঘিরে চাল বনেছে। হঠাৎ এলিজাবেথ ঝুঁকলো রিচার্ডের পিঠে, দুহাত রাখলো রিচার্ডের উরুর উপর আলতো করে, কিন্তু সজাগ। রিচার্ড একটুও চমকে না গিয়ে ধীরে এলিজাবেথের হাত দুটো টেনে আনলো, রাখলো নিজের বুকে। এলিজাবেথ স্পষ্ট অনুভব করলো বুকের গভীরে ধুকধুক করা এক তীব্র সংযোগ। আজ নিজে থেকে রিচার্ডকে জড়িয়ে ধরলো এলিজাবেথ, একদম আষ্টে পৃষ্ঠে একটু ফাঁক না রেখে। থুতনি রাখলো রিচার্ডের চওড়া কাঁধে। হেলমেটের অন্তরালে থাকা কালচে ঠোঁটে ফুটলো এক চুপিসারি হাসি, ভেতরে জমে থাকা কিছু অনুভবের নীরব স্বীকৃতি। প্রথম যেদিন আপনার সাথে বাইকে উঠেছিলাম মনে আছে? রিচার্ড চোখ না ঘুরিয়েই পাল্টা জিজ্ঞেস করল। মনে আছে? হেসে উঠল এলিজাবেথ, বলল, মনে থাকবে না বুঝি? মাথায় বন্দুক ঠেকিয়ে বাইকে তুলেছিলেন। রিচার্ড ঠোঁটের কোণে এক টুকরো তীর্যক হাসি ঝুলিয়ে বলল। আর এবার? এলিজাবেথ কাঁধে মুখ লুকিয়ে বলল, এবার কিছুটা হালকা, পুরোটা ব্যতিক্রম। সেদিন কেমন ছিল? ভয়ঙ্কর। অকস্মাৎ এক ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল রিচার্ড। বাইক থেমে যেতে এলিজাবেথ ভুরুকুচকে সোজা হয়ে বসে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। রিচার্ড গম্ভীর রুদ্ধ স্বরে বলল, নামো। কোনো প্রশ্ন না করে নিঃশব্দে নেমে এলো এলিজাবেথ। রিচার্ড নিজের হেলমেট খুলল এলিজাবেথটারও, অতঃপর দুটোই ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। এলিজাবেথ চমকে রিচার্ডের দিকে তাকাতে রিচার্ডের ঠোঁটে ফুটে উঠল এক বাঁকা হাসি। রিচার্ড কায়নাতের বরাবরের ঝোঁক ভয়ঙ্কর জিনিসের প্রতি। ফিসফিস করল সে। তারপর কিছু বোঝার আগে এলিজাবেথের কোমর জাপড়ে ধরে ওকে শূন্যে তুলে বাইকের ট্যাঙ্কের উপর বসিয়ে দিল রিচার্ড। বুকের ভেতর অজানা একটা কাঁপুনেই খেলতে লাগলো এলিজাবেথের। মনে পড়ল সেই রাতে ইতালির ধূসর আলো, কাঁপতে থাকা শরীর আর ভঙ্গুরতা। রিচার্ড বাইক স্টার্ট দিল। খোলা রাস্তায় তারা দুজন ছাড়া আর কেউ নেই, না আলো না শব্দ, শুধু নিঃসঙ্গ বাতাস আর হৃদস্পন্দনের ধ্বনি। হঠাৎ রিচার্ড এক হাতে এলিজাবেথকে মৃদু ধাক্কা দিয়ে শুয়ে দিল ওর ট্যাঙ্কের ওপর। এলিজাবেথের চোখে আজ কোনো ভয় নেই, ছিল না সংকীর্ণতা, না প্রতিবাদ, ছিল শুধু নিঃশব্দ আত্মসমর্পণ, এক নিবিড় অভ্যন্তরীণ সম্মতি। পুনরাবৃত্তি ঘটল, হ্যাঁ, সেই রাতটারই। তবে আস্তেতে ভয় নয়, ছিল এক নতুন ভাষায় লেখা প্রেমের উন্মত্ত ঘোষণা। কাল রাত খুব ভোরে ম্যানশনে ফিরেছে কপত কপতে। রিচার্ড সকাল সকালই বেরিয়ে গিয়েছে, ঘুমায়নি একটুও। ইদানিং কোনো এক কারণে রিচার্ড খুবই চিন্তিত। বিগত কয়েক রাত তার চোখে ঘুম নেই। যখন তখন বেরিয়ে যাচ্ছে, ফিরছে অনেক রাত ধরে। সারা শরীর থাকতো রক্তে ভিজে। এলিজাবেথ জানতে চাইল, কোনো উত্তর মেলেনি। বরাবরই রিচার্ড এড়িয়ে গিয়েছে তাকে। ধ্বংসযোগ্য আর পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকার জীবনে না জানি নতুন করে কোন প্রলয়ঙ্কারী ঝড় ঘনিয়ে আসছে। এলিজাবেথের ঘুম আজ দেরি করেই ভাঙল। একদিন এলিজাবেথ বেশ ভালোই শাড়ি পরা শিখে গিয়েছে। একদম শাওয়ার নিয়েই নিচে নামলো এলিজাবেথ। তবে লিভিং এরিয়ায় পা রাখতেই ভুরুচোড়া কুচকে ওঠে। লুকাস দগদগে ক্রোধ নিয়ে বসে আসছে সোফায়। অভিব্যক্তিটাই গোমরা মুখ ভাব খানিকটা থাকলেও চোখে অগ্নি স্ফুলিঙ্গ যেন দাউ দাউ করে জ্বলছে। কাল রাত্রিতে যেন আমাবস্যার মধ্যরাতে আধার নেমেছে। এগিয়ে গেল এলিজাবেথ। লোকা, কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? এলিজাবেথকে দেখা মাত্র যেন লুকাসের ভিতর যেন জ্বালামাখা হুঙ্কার দিয়ে উঠল। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে কণ্ঠনালী হতে উদ্গীরণ হয় জ্বালাময়ী উচ্চারণ। কাল রাতে আপনারা কোথায় গিয়েছিলেন? লুকাসের ঠোঁটর কোণ নিচে নেমে যায় অভিমানী নীরবতায়। এলিজাবেথ কিছুটা আশ্চর্য হলো অতর্কিতে লুকাসের এহেন প্রশ্নে। তখনও বুঝতে পারেন না লুকাসের কথার আড়ালে থাকা লুকায়িত অভিমানের কারণ। সে হালকা হেসে বলল, আমরা তো একটু বের হয়ে। বাক্য সম্পূর্ণ করার আগে লুকাস গর্জন মিশ্রিত রুক্ষ গলায় বলে ওঠে, আমি কেন ছিলাম না সেই আমরাতে? নেসো যেতে পারলে আমি কেন নয়? আমরা তো কাপড় গিয়েছিলাম ভাইয়া। লুকাস এলিজাবেথ দুজনে গ্রীবা বাঁকিয়ে পেছনে তাকালো। ইব্রা তাদের দিকেই আসছে। লুকাসের নাকের পাটায় বিরক্তির ছাপ স্পষ্ট। ইব্রাত এসে দাঁড়ালো এলিজাবেথের পাশে। এলিজাবেথ এক ঝলক তাকিয়ে দেখলো বোনের চোখের নিচে লেপটে যাওয়া কাজল। ঠোঁট চেপে হেসে দৃষ্টি ফিরিয়ে নিল সে। ওটা তো কাপড় ট্রিপ ছিল ভাইয়া। গরম তেলের মধ্যে যেন পানি ঢেলে দিল ইব্রাত। ফুস করে ছ্যাত করে ওঠে লুকাস। চাপা গর্জনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ আমার সুইটি দেশে নেই বলে সবকিছু থেকে এভাবে বঞ্চিত হব আমি? না, এটা আর পারা যাচ্ছে না। আমি এক্ষুনি সুইটিকে কল দিচ্ছি। দুই বোন ঠোঁট চেপে হাসে লুকাসের মেজাজ দেখে। লুকাস পকেট হাতড়ে ফোন বের করে সঙ্গে সঙ্গে সুইটি নামক সে কন্ট্যাক্টে চাপল। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। রিসিভ হতে লুকাস তড়িঘড়ি করে ফোন কানে তুলে ইব্রাত।
এলিজাবেথের দিকে রক্তিম চোখে চেয়ে উত্তেজিত গলায় আওড়াতে থাকে। হ্যালো সুইটি জান, আমি আর অপেক্ষায় পারছি না। চারপাশের এই তুচ্ছ তাচ্ছিল্য আমি আর মেনে নিতে পারছি না, কিছুতেই পারছি না এসব সহ্য করতে। আজ আমার কেউ নেই বলে এরা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর কোনো কথা না, আমি আজই টিকিট কেটে দিচ্ছি, কালকের ফ্লাইটে তুমি দেশে আসবে। একশেষে কথাগুলো বলে নিঃশ্বাস ফেলল লুকাস। ফোন কেটে নির্ভর মুখে তাকালো দুই বোনের দিকে। ওরা মুখে হাত চেপে হাসছিল। লুকাস তাকানো মাত্র হাত সরিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে। ইব্রাত কাকুই করে জিজ্ঞেস করলো, কি হলো লোকা? চেহারাটা তো মলিন দেখাচ্ছে কেন? আপনার তো খুশি হওয়ার কথা। লম্বা করে ভেতরে জমিয়ে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দিল লুকাস। পরপর ঠান্ডা বিবর্ণ স্বরে বলল, আমার চেহারাটাই অমন। ছোটবেলায় রাশিয়ান ছিলাম, বড় হওয়ার পর হয়ে গেছি নাইজেরিয়ান, তাই সবসময় মলিন মনে হয়। ফিক করে হেসে ফেলল ইব্রাত লুকাসের কথায়। এলিজাবেথ শাড়ির আঁচল মুখে চেপে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কণ্ঠটাও তেমন শোনাচ্ছে, কি হয়েছে লোকা? মন খারাপ? মন খারাপ মানুষের হয়, আমার না। মাঝখানে ফোড়ন কাটল ইব্রাত। চমকপ্রদ হয়ে ছুড়ে দিল অদ্ভুত প্রশ্নমান। তাহলে আপনি কি লোকা? লুকাস কেমন এক অদ্ভুত ভঙ্গি ধরে ক্লান্ত স্বরে বলল, আমি মানুষ না, আমি হলাম ডিপ্রেশন হোক, ভাল লাগে না বিন মুড সুইং ইবনে মন খারাপ। ঘর জুড়ে শুধু রিনচিনে হাসির ঝঙ্কার। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা দুই বোনের। লুকাস মুখ গোমড়া করে দাঁড়িয়ে এক কোণে। আজ তার মন খারাপের সাথে কপালটাও খারাপ। বহু কষ্টতে হাসি থামিয়ে এলিজাবেথ লুকাসের মনের ভেতরটা কিছুটা আন্দাজ করে পেরে নরম গলায় জানতে চায়, সুইটি কি বলেছে, আসবে? লুকাস মাথা নিচু করে রেখেছে। নিবু স্বরে প্রত্যুত্তর করে, বড় হচ্ছে এখন, আসা সম্ভব নয়। এবার হাসি থামল ইব্রাতের। সে আক্ষেপের স্বরে বলে, আহারে, সান্ত্বনা গ্রহণের বিপরীতে প্রতিবাদী গলায় হঠাৎ ঝড়ের তীব্র নিন্দা জানালো লুকাস। সেই ঝড় আমার সুইটিকে উড়িয়ে আমার কোলে এনে ফেলতে পারে না, সেই ঝড় আমি মানি না। আবারও হাসিতে ফেটে পড়ল দুই বোন। ভেঙচি কাটে লুকাস। ভারাক্রান্ত হৃদয়ে হতাশ গলায় সে আওড়ায়, কার সাথে মিশবো ভাই, সবাই জোড়া জোড়া। থেমে ফের ঠোঁট বাঁকিয়ে বলে, শুধু সুইটি আমার একবার দেশে আসুক, তারপর পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে বললো চল বহুদূর, তখন শুধু দেখবে আর জ্বলবে। ওদের হাসি যেন আজ থামবে না বলে ওয়াদা করেছে। আজব তো, মানুষের কষ্টে কি কেউ এভাবে হাসে? কোথায় মানবতা, কোথায় সহানুভূতিতা? লুকাস এবার চরম বিরক্ত হয়ে এলিজাবেথকে উদ্দেশ্য করে বলল, এত না হেসে নিজের স্বামীর দিকে একটু নজর রাখবেন, বসের পিছনে কিন্তু লম্বা সিরিয়াল। অনুভূত হলো সুপ্ত কোমল হৃদয়ের ভেতর একটা লাল টুকটুকে বোম্বাই মরিচ বিস্ফোরিত হয়েছে, যার শ্বাস মুহূর্তে ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। ভয়াবহ স্নায়ু ক্রিয়া শুরু হয়। এলিজাবেথ ক্রোধে থরথর করা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, যারা আমার বরকে চায় তাদের সামনে দাঁড়িয়ে ওনাকে চুমু খাবো আমি। ওদের কথোপকথনের মাঝখানে চায়ের ট্রে হাতে এসে দাঁড়ালো সবিতা বেগম। ইব্রাত এক পলক মায়ের দিকে তাকালো। মহিলার শরীরটা অনেকটাই ভেঙে গেছে গত কদিনে, তবুও চোখের তেজ একটুও নেভেনি। অনুশোচনা লেশমাত্র নেই মুখে। কালো ইব্রাত মাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছুই শোনে না সবিতা বেগম। উল্টে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তবুই ইব্রাত সহ্য করেছিল। মায়ের পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিল সে। সব ভুল স্বীকার করে রিচার্ডের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিল তাকে। ইব্রাত জানে এই বন্দিদশা থেকে মুক্তি মিলবে না যতক্ষণ না সবিতা বেগম নিজে মাথা নত করে। তবে সব অনুরোধ ব্যর্থ। মহিলা কাল শুধু ইব্রাতকে চড়ই মারেনি, ইব্রাতের আত্মবিশ্বাসটাও ভেঙে দিতে চেয়েছিল। তবে ইব্রাত হাল ছাড়েনি যতক্ষণ না সবিতা বেগম ন্যাসকে নিয়ে কুৎসিত কথা বলা শুরু করে। সেই মুহূর্তে ইব্রাত আর সহ্য করতে পারেনি। চুপচাপ সরে আসে মায়ের সামনে থেকে। তখন থেকেই আর সামনে যায়নি। সব কথা মনে পড়তেই মুখ ঘুরিয়ে নেয় ইব্রাত। চা হাতে লুকাসের দিকে এগিয়ে গিয়ে কাপ ধরিয়ে দেয় সবিতা বেগম। তারপর এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয় এলিজাবেথের চোখে। অতঃপর চায়ের ট্রে থেকে এক কাপ তুলে এলিজাবেথের দিকে এগিয়ে দেয়। তবে সেই হাতেই ছল। চায়ের কাপ ফেলার ভঙ্গিতে এলিজাবেথের শরীরে ঢেলে দেওয়ার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সজাগ এলিজাবেথ কৌশলে তার হাত উল্টে দেয়। গরম চা পড়ে সবিতা বেগমের কুচকানো ত্বকে। ছ্যাঁৎ শব্দে চিৎকার করে ওঠেন তিনি। কাপটি ছিটকে পড়ে মেঝেতে। বিকট শব্দে কেঁপে ওঠে ঘর। সবিতা বেগম মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। ঘটনা এত দ্রুত ঘটে যে সবাই থমকে যায়। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সবিতা বেগমের সামনে। ঠোঁটের কোণে ক্ষীণ বাঁকা হাসি ঝুলিয়ে রুষ্ট কণ্ঠে বলল, সাবধান চাচি,
আমি আর আপনার সেই রান্নাঘরের কোণে পড়ে থাকা এলিজাবেথ নই। আমি এখন এই রাজ্যের সর্বশক্তিমান রাজার আদরের রানী। ভুলে যাবেন না, এই দুষ্টু রাজা কিন্তু তার রানীর জন্য সব করতে পারে। সবিতা বেগম আবারও এলিজাবেথের দিকে তেড়ে যেতে চাইলে লুকাস বিদ্যুতের মতো এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালো মাঝখানে। তার অস্ত্রের নল স্থির হয়ে স্থাপিত হলো মহিলার কপালের ঠিক মাঝ বরাবর। শিউরে উঠলেন সবিতা বেগম, থেমে গেলেন এক পা আগানোর আগেই। লুকাস এক ঝলক তাকালো ইব্রাতের ছলছলে চোখের দিকে, তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে মুখ ফেরালেন মহিলার দিকে, গলায় যেন বরফের ধার। বসের অনুপস্থিতিতে তার স্ত্রী আমার হেফাজতে, তাই এই দায়িত্ব আমি শুধু পালন করি না, প্রয়োজনে লৌহ হস্তে রক্ষা করি। মরার আগ্রহ না থাকলে বিদায় নিন এক্ষুনি। তোমার উপর মা হিসেবে না, মানুষ হিসেবে আর মায়া হয় না আমার। কান্নায় থরথর করা গলায় বলে ইব্রাত কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায়। মেয়ের মুখের কথাগুলো যেন বিষণ্ণ সন্ধ্যায় বিদ্ধ হওয়া কোনো বর্ষার ফলার মতো এসে বিঁধে যায় সবিতা বেগমের বুকের গভীরে। তিনি আর কিছু বলেন না, নিঃশব্দে মাথা নিচু করে ক্লান্ত মানুষের মতো পিছু হটে চলে যান। চোখের পাতা তখন ভার হয়ে আসে না বলা এক অভিমানে। কি ব্যাপার প্রিন্সেস এলিজাবেথ ম্যাডাম, খুব তো চালাক হয়ে গিয়েছেন। এলিজাবেথ জোর করে হাসে লুকাসের কথায়, প্রশ্নের পারদে পাল্টা প্রস্তুত ছুড়ল। বাহ, এত ভীমরতি! অবশেষে নামটা বদলালেন বুঝি? সেই ডাস্টবিন কুমারী তো আর নেই। লুকাস ভুর কুচকে ঠোঁট বাঁকায়। তখন বলতাম কারণ তোমার রুচি ছিল তলানিতে, এখন একটু উন্নতি হয়েছে তাই বলি না। অবশেষে খাঁটি সোনার মূল্য বুঝতে শিখেছো। ও তাই নাকি? তা শুনি, সেই খাঁটি সোনাকে? কে আবার হবে? অবশ্যই আমার বস। লুকাস বুক ফুলিয়ে বলে। ওনার মতো হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ এই গ্রহে দ্বিতীয় কেউ নেই। দেখেছো তুমি নিজে কখনো? ইচ্ছে হয়নি তো, তাই খুঁজে দেখিনি। আপনি বলছেন যখন, সময় বের করে খুঁজবো। লুকাস কপালে হাত ঠেকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে। না না, মাপ চাই। বস যদি শুনে ফেলেন তবে ঈদের আগেই আমায় কুরবানি দেবেন, উইদাউট কুরবানি ঈদ। নিশ্চিন্ত হাসির মাঝে এলিজাবেথের চোখের কোণে জমে উঠেছিল এক বিন্দু জল। হঠাৎ করে আবির্ভাব ঘটে রিচার্ডের সাথে নেশো। এমনিতেই মেজাজ চটেছিল রিচার্ডের, এরই মধ্যে আসতেই মুহূর্তে দৃশ্যপটে ধরা পড়ে এলিজাবেথের আঁচলে চোখের জল মুছছে আর লুকাসের গর্জন তুল্য অট্টহাসিতে হাসছে। পায়ের রক্ত যেন উতলে উঠে চড়াও হয় রিচার্ডের মস্তকে। সিগারেটের পুড়ে যাওয়া শেষাংশ আশ্রে ফেলে ঝড়ের বেগে গিয়ে লুকাসের গলা চেপে ধরে, এমন এক ভয়ঙ্কর দৃঢ়তায় যে পেশিবহুল লুকাস পর্যন্ত দমকে 2 কদম পিছিয়ে যায়। বজ্র নিনাদে ফেটে পড়ে রিচার্ড। কুত্তার বাচ্চা সাহস কোথা থেকে পেলি ওকে কাঁদানোর? ঘেরে দেবো বলে দিলাম। নেশো হতবাক দৃষ্টিতে পেছনে দাঁড়িয়ে থাকে। এলিজাবেথ ছুটে এসে রিচার্ডকে দুহাতে টেনে সরাতে থাকে। আরে আশ্চর্য, কি করছেন? এই পাগলামি বন্ধ করুন, ছেড়ে দিন ওনাকে। ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে এলিজাবেথ রিচার্ডকে সরিয়ে আনে। রিচার্ডের নিঃশ্বাস ভারী এখনো, যেন ক্ষিপ্ত হৃদয়ে তপ্ত বাতাস ছুঁয়ে যাচ্ছে চারপাশ। জোরে জোরে ঘন শ্বাস ফেলছে। এলিজাবেথ রিচার্ডের চোখে চোখ রেখে কঠোর স্বরে বলে, আপনার ক্রোধ আপনার শত্রু মিস্টার কায়নাত। আপনি এই আগুনে বারবার জ্বালিয়ে ফেলেন আপনজনদের। যা ভাবছেন বাস্তব তার ধারে কাছেও নেই। শান্ত হন আপনি। রিচার্ডের দৃষ্টিতে উগ্রতা। রক্তিম চোখে তাকায় এলিজাবেথের দিকে, তবে এলিজাবেথের চোখের ধৈর্য বৃক্ষ তাকে ঘায়েল করে। এলিজাবেথ গম্ভীর স্বরে নির্দেশ দেয়, রুমে যান, রুমে যান, আমি আপনার জন্য কফি আনছি। রিচার্ড কিছু বলতে গিয়েও গিলে নেয় কথাগুলো। দৃষ্টিন চোখে হনহনিয়ে উঠে যায় সিঁড়ি বেয়ে। এলিজাবেথ এবার ধীরে লুকাসের দিকে এগিয়ে যায়। লুকাসের চোখে অনাহত অপমানের ছায়া। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রিচার্ডের দিকটায়, চিকচিক করছে জল চোখের কোণে। এলিজাবেথ কাঁপা কণ্ঠে বলে, লোকা প্লিজ, ওনার ব্যবহারে আহত হবেন না। আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। লুকাস কোনো জবাব না দিয়ে নিঃশব্দে পেছন ফিরেই চলে যায়, যেন পালাতে চাইছে দুঃসহ মুহূর্ত থেকে। নেশো নিঃশব্দে তার পিছনে। এলিজাবেথ রুমে ঢুকতেই কানে আসে শাওরের নিরবিচ্ছিন্ন ধারার শব্দ। রিচার্ড ওয়াশরুমে। সে নিঃশব্দে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কফির মগ নামিয়ে রাখে টেবিলে। অতঃপর নিঃশব্দে গুছিয়ে রাখতে শুরু করে রিচার্ডের এলোমেলো জামা কাপড়গুলো। লোকটা অসম্ভব অগোছালো। ক্যাবিনেট খুলতে এক প্রকার বিস্ফোরিত হয় এলিজাবেথের ধৈর্য। অন্তঃসার শূন্য বিশৃঙ্খল এমন নিদর্শন কেবল রিচার্ডই রেখে যেতে পারে। অপরটি ও বিরক্তিতে শাড়ির আঁচল কোমরে গুজে পরিষ্কার কাপড় এক সাইডে রাখে, ধোয়ার উপযুক্ত আলাদা করে রাখে। হঠাৎই পেছনে দরজার শব্দ। রিচার্ড বেরোয়, মাথায় তোয়ালে, চুলগুলো ভেজা, মুখে উদ্ভট গানের অদ্ভুত ছন্দ। চল দিয়া দিল তেরে পিছে পিছে দেখতা, মেরে গয়া
कुछ तो है तेरे मेरे दरमिया जो अनकहा सारे गया मैं जो कभी कह न सका आज कहता हूँ पहली दफा दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा। এলিজাবেথের শরীর কেঁপে ওঠে বিস্ময়। দ্রুত আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নেয়, যেন মুহূর্তেই শরীর ছারখার করে দিচ্ছে আগুনের ফুলকে। কান দিয়ে গরম লাভা বের হচ্ছে। রিচার্ড একবার আর চোখে দেখে এলিজাবেথের কাচুমাচু মুখাবয়ব, তারপর বাঁকা হেসে টেরেসের দিকে পা বাড়ালো। আজ সে আগে ভাগে প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রতিদিনই তার ঘরের শত্রু একখানা খাবারের টোপ ফেলে আর সে নিরীহ শিকারীর মতো গিলতে গেলেই বিস্ফোরিত হতো তার বউ। মুখের সামনে থেকে কেড়ে নিত খাবার, তাই আজ এই সাবধানতা, এই বর্ম। আপনি এত এলোমেলো কেন? রুম থেকে ভেসে আসে এলিজাবেথ সাজালো বিরক্তিমাখা কণ্ঠস্বর। রিচার্ড ক্রুর কিছুতে কিছু পর্যবেক্ষণ স্বতঃস্ফূর্ত কদমে করে রুমের দিকে পা বাড়ালো আবারও। এলিজাবেথ রিচার্ডের জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখছে, নাকের পাটা টানটো, একরাশ বিরক্তিতে ভরা। রিচার্ড ভাঁজ করা একটা শার্ট নিয়ে গায়ে পরিধান অবস্থায় প্রত্যুত্তর করলো জলদ গম্ভীর গলায়, হয়তো তুমি গুছিয়ে দেবেই বলে। এলিজাবেথ চোখ গরম করে তাকাতেই চমকপ্রদ হলো রিচার্ড। কফির মগ হাতে তুলে নিল। নাগিনের মতো এত রূপ পাল্টাও কিভাবে? চোখ গরম গরম করে তাকাচ্ছ, আবার কাছে গেলেই কাবাকাবি শুরু করে দাও। এলিজাবেথ ভাঁজ কথা কাপড়গুলো ক্যাবিনেটে গুছিয়ে রাখতে রাখতে বলল, আপনারা আমার জীবনে এসে সাপের মতো ঠাস ঠুস ছোবল বসাতে পারেন, আর আমি রূপ পাল্টালেই নাকিন। রিচার্ড কফিতে তৃতীয় চুমুক দিয়ে বক্র হেসে বলল, ছোবল না, দুষ্ট মিষ্টি ভালোবাসার ছোবল দেওয়ার জন্য বিয়ে করেছি। এছাড়া আর কাকে বিয়ে করতে তুমি? আমি এমন ছেলেকে বিয়ে করতাম যার বুকের উপর পা রাখতে পারতাম কোনো ভয় ছাড়াই। উফ ডার্লিং, দ্যাট উইল বি দ্য গ্রেট ভিউ অ্যান্ড কমফোর্ট পজিশন। ভেবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কর্ণকুহারে রিচার্ডের কথা পৌঁছানো মাত্রই তড়াক ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড মিটিমিটি হাসছে। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে, তবে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে লোকটা হাসছে। আপনার মুখে কি ভালো কথা নেই? কে বলেছে নেই? আমার মুখের সাথে আমার চাঁদও যথেষ্ট ভালো। যদি ভালো না হতো তাহলে তোমার অবস্থা এতক্ষণে খারাপ থাকতো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে একটা জামা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে, যদিও সেটা ক্যাচ করে ফেলল রিচার্ড সাথে সাথে। হঠাৎ নিচ থেকে সিজ বাজানো শব্দ আসে। রিচার্ড হেঁটে গেল টেরেসে। এলিজাবেথ রাগে গজগজ করে গায়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ল। মনে মনে 126টা গালি দিতে থাকে রিচার্ড কায়নাত নামক ভদ্রজনিত অসভ্য লোককে। হঠাৎ রিচার্ডের ডাক পড়ল, রেড কাম। এলিজাবেথ সাড়া দেয় না, শক্তপোক্ত হয়ে শুয়ে থাকে আপাদমস্তক ঢেকে। রিচার্ড আবারও ডাকল, ওয়াইফি কাম হিয়ার। নো রেসপন্স। বজ্রপাতের মতো গম্ভীর রিচার্ডের কণ্ঠ, আসতে বলেছি আমি। এবার চুপ থাকলো এলিজাবেথ। বাধ্য হয়ে রুমে এলো রিচার্ড। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। বিষাক্ত ঠান্ডা টোনে বলল, এলিজাবেথ, তুমি কি উঠবে? এখন আমাকে যদি বেডের কাছে যেতে হয় তাহলে কিন্তু সারা দিনেও তুমি বেড থেকে উঠতে পারবে না। হুড়মুড়িয়ে ওঠে বসলো এলিজাবেথ। সন্তুষ্টি লাভ করে বাঁকা হাসলো রিচার্ড। উঠ করে এসে এলিজাবেথকে কোলে তুলে নিল। তাল সামলাতে না পেরে রিচার্ডের কলার খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড গমগমে পা ফেলে ওকে নিয়ে গেল টেরেসে, একদম শেষ কিনারায় রেলিংয়ের কাছে। হঠাৎ এক বিস্ফোরিত আওয়াজে কুঁকড়ে যায় এলিজাবেথ। হতবিহ্বল হয়ে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে তাকাতেই দেখতে পেল তার ঠোঁটের কোণে হাসি। রিচার্ড ইশারা করল নিচের দিকে তাকাতে। এলিজাবেথ নিচে তাকিয়েই থমকে গেল। বিস্ময়ে বড় হয়ে উঠল চোখ দুটো। নিচ থেকে ইব্রাত আর ন্যাশু একসাথে চিৎকার করে উঠল, কনগ্রাচুলেশন অফ ইয়োর নিউ ব্র্যান্ড কার। এলিজাবেথ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বেলুন মোড়া এক লাল ল্যাম্বরগিনি ভিনেনো। ইব্রাত ন্যাশু উপরে তাকে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। এলিজাবেথ নিথর বিস্মিত অভিভূত, যেন এক স্বপ্নের ঘরে। রিচার্ড ধীরে ওকে নামিয়ে দিল কোল থেকে। তারপর হঠাৎই এলিজাবেথের চোখের সামনে তুলে ধরল একটা চকচকের চাবি। মুহূর্তেই সমস্ত স্ফুলিঙ্গ জমাট ক্রোধ গলে গেল অশ্রুতে। ছলছলে চোখে এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড আজ প্রথম মৃদু হাসল ওর কান্নার সামনে। নরম হাতের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল জল। সে কুখ্যাত গ্যাংস্টার বস আজ কণ্ঠে আনলো স্নেহের কোমলতা। নো মোর ক্রাই জান। এখন থেকে শুধু হাসবে, উঠবে, পুরো শহর চষে বেড়াবে।
আমার ইলিজান মুক্ত পাখির মতো ডানা মেলে উড়বে। যত ঝড়, যত বিপত্তি আমি সামলে নেব। তুই শুধু উড়িস, হাসিস, বাঁচিস। শিশির এক অনুভূতিতে নিবু চোখে চাইল এলিজাবেথ। রিচার্ড ওকে নিয়ে গেল রুমে। বিছানায় বসিয়ে বেড সাইড ক্যাবিনেট থেকে বের করলো এক মোটা ফাইল। হঠাৎই এসে হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে। এক হাতে তুলে নিল ওর হাতটা। প্রথমে একটি ফোন, তারপর একটি ব্ল্যাক কার্ড, অতঃপর পাসপোর্ট তুলে দিল এলিজাবেথের হাতে। সব শেষে দিল সেই ফাইলটি। এলিজাবেথের চোখে লেগে আছে কৌতূহলের দীপ্তি। রিচার্ড চোখে চোখ রেখে মাথা নাড়ল, বলল খুলে দেখতে। মেয়েটা ফাইল খুলল, হাত কাঁপছে উত্তেজনায়। হঠাৎ শিউরে উঠল এলিজাবেথ। চকিতে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড হেসে দুহাতের মুঠোয় ভরে নিল ওর মুখটা। আমি কখনোই তোমাকে বন্দি করতে চাইনি, চেয়েছি নিজের করে নিতে। এখন তুমি আমার, স্বাধীন তুমি। জিলো আপনি জিন্দেগি। এলিজাবেথের হৃদয় টইটুম্বুর। আবারও তাকালো হাতের ভার্সিটির অ্যাডমিশনের ফর্মে। পাশে বসে আছে এক সীমানাহীন নিরাপত্তা। অকস্মাৎ সব ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে ঝাঁপিয়ে পড়ল রিচার্ডের বুকের ভেতর। হুড়মুড়িয়ে কেঁদে ফেলল। রিচার্ড ওকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে, নিঃশব্দে, নিশ্চুপে, নিঃস্বার্থে। ভেজা নাক অনবরত রিচার্ডের সাথে মুছে যাচ্ছে। সে কিছু বলল না, শুধু পাশে বসে থাকলো এক অটল আশ্রয় রূপে। দীর্ঘক্ষণ পর মাথা তুলে তাকালো এলিজাবেথ। দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকে এলিজাবেথ রিচার্ডের পানে। রিচার্ডের চওড়া মুখে আজ এক অচেনা প্রশান্তি। ওষ্ঠে লেগে থাকা চঞ্চল হাসি যেন নিভৃত কোনো আভাস। এই মানুষটাকে সবাই দেখে এসেছে গম্ভীর কঠিন মুখে। লোকটা যেন কঠিন কথা ছাড়া কিছুই জানেই না। কতটা ঠোঁটকাটা, ঝগড়াটে আর মারাত্মক রকমের দুর্বিনীত। একসময় সম্পর্কটা ছিল আগুনে ভরা, তীব্র তিক্ত দগ্ধ করা। আর এখন এলিজাবেথ আবার নাক টানল। রিচার্ড নিঃশব্দে ঝুঁকে এলো। এক গভীর নিগুড় চুম্বনে স্পর্শ করল ওর কপাল। শুধু কপালেই নয়, যেন এলিজাবেথের সমস্ত সংশয়ে রেখে গেল এক আশ্বাস। হুস, এভাবে কাঁদার জন্য এসব করিনি। আজ থেকে কখনো যেন এই চোখে কালো মেঘ না দেখি, কখনো যেন না দেখি রাতে বালিশের নিচে মুখ দিয়ে ফুঁপিয়ে কাঁদতে। এলিজাবেথ ফেসফেসে আওয়াজে বলল। ওভার থিঙ্কাররা চাইলেও কখনো ভালো থাকতে পারে না। রিচার্ড শক্ত কাটকাট কণ্ঠে বলে। কান্নার ফাঁকেই হেসে ফেলল এলিজাবেথ। ঠোঁট কামড়ে হাসিটা চেপে রাখতে চাইল, পারল না। হঠাৎ রিচার্ড একটানে ওকে তুলে নিল কোলে। গলায় এক অচেনা গাম্ভীর্য এনে বলল, তোর জন্য মরতে পারবো, তোর জন্য মারতেও পারবো। শত্রুর সামনে হাঁটু গেড়ে বসবো যদি তুই চাস, যাতে করে তারা আমাকে সহজেই মেরে ফেলতে পারে। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট মি। আমি মৃত্যুকে ভয় পাবো না যতক্ষণ তুই আছিস আমার প্রসঙ্গে। ইউ আর মাইন রেড, জাস্ট মাইন। এলিজাবেথের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় এক ঝলক। লোকটার মধ্যে কত কি বদলে গেছে। অথচ কিছুদিন আগেও তো বলেছিল মরতে পারবো না, তবে মারতে পারবো। আর আজ সেই রিচার্ড এমন কথা বলছে। এলিজাবেথের ঠোঁটের কোণ থেকে গলে পড়ল প্রাপ্তির এক নির্মল হাসি, যেটা মিশে গেল আকাশে বাতাসে নিঃশ্বাসে। রিচার্ড মুহূর্তেই ফিরে গেল তার সে চিরচেনা রূপে, ঠান্ডা হিসেবেই শক্তপ্রাণ। সে কখনোই চায় না নিজের কোনো দুর্বলতা প্রকাশ পাক। কিস মি রেড। এলিজাবেথ চমকে তাকালো তার দিকে, তবে দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়ল না। রিচার্ডের সংস্পর্শেই তো শরীর শিরশির করে ওঠে প্রতিবার। আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গাল। রিচার্ডের মুখে অসন্তুষ্টির ছায়া। রেড, তুমি জানো আমি কত টাকার মালিক? আর তুমি কিনা আমাকে এমন ফকিরের মতো চুমু দিচ্ছ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো এলিজাবেথ। আসলে তো জানি না আপনি কত টাকার মালিক। একটু বলুন না প্লিজ। রিচার্ড হেসে ফেলল। I have euro card gold. চোখ বড় হয়ে গেল এলিজাবেথের। তবে কিছু বলার আগেই রিচার্ড আশ্রে ফেলল ওকে বিছানায়। নিজেও ঝুঁকে এলো ওর উপরে। আজ আর গ্যাংস্টার বজ কোনো ভূমিকা রাখল না। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু অধরে অধর মিলিয়ে গেল নিরুপম এক সংবেদনে। এলিজাবেথ বাধা দিল না, শুধু চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছেড়ে দিল। যেন আত্মসমর্পণ, যেন অব্যক্ত প্রতীক্ষার অবসান। নির্দিষ্ট সময়ের পর মুখ তুলল রিচার্ড। এক ঘুয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। এলিজাবেথের বুকের ভেতর চেনা অজানা ঝড় হঠাৎ করে তাণ্ডব শুরু করলো। রিচার্ডের সেই ঘোর লাগা নীল চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মুখ ফিরিয়ে নিয়ে জড়িয়ে আসা নিঃশ্বাসে কাঁপা কণ্ঠে বলল, এইভাবে তাকাবেন না প্লিজ। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার ভেতর ঝড় তুলে দেয়। রিচার্ড ধীরে ধীরে ঝুঁকে এলো। ঠোঁট ছুঁয়ে গেল এলিজাবেথের কানের লতিকায়। এক চুম্বনের ফাঁকে ফিসফিস করে বলল, আর আমার হাতের বিচরণে তোমার প্রতিটা রন্ধ্র জ্বলে উঠবে আগুনে। গুলির বিকট শব্দে ঘুম ভেঙে উঠল এলিজাবেথ। দরদর করে ঘামছে সারা শরীর। ছুটে গেল টেরেসে। চোখের সামনে দেখতে পেল লনের ঘাসে গড়িয়ে পড়েছে রক্তের বন্যা। রিচার্ড দাঁড়িয়ে আছে কয়েকটা রক্তাক্ত লাশের মাঝখানে।
পায়ের নিচে পিষে যাচ্ছে মানুষ। তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক ঠান্ডা হাসি। কয়েকজনের হাত পা কাটা, এখনো জীবিত। তাদের পরিণতিও সময়ের অপেক্ষা মাত্র। এলিজাবেথ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল ইব্রাতের রুমের দিকে। দেখতে পেল দরজাটা বাইরে থেকে আটকানো। নিশ্চয়ই নেশা বন্ধ করে রেখেছে। রুমটা সাউন্ড প্রুফ, ইব্রাত কিছুই শুনতে পাচ্ছে না। এলিজাবেথের রুমের টেরেসের কাজ খোলা ছিল বলে সে শুনতে পেয়েছে সব। মৃত্যুর কণ্ঠরোধে ছটফট করা লোকগুলোকে দেখে এক আশ্চর্য মায়া গ্রাস করল এলিজাবেথকে। এলিজাবেথ জানে রিচার্ড এখন যে রূপ ধারণ করেছে তাকে থামানো সহজ হবে না। এলিজাবেথ ছুটে গেল নিজের রুমে। আলমারি উল্টে খুঁজে বের করলো একটা লাল জামদানি শাড়ি। তারপর টান দিয়ে বের করলো একটা নতুন ফাইল, রেখে দিল বিছানার উপর। শাড়ি হাতে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। বিগত কয়েকদিন ধরে রিচার্ড যেন উন্মাদ, পাগলের মতো খুঁজে চলেছে কাউকে, কিন্তু তার খোঁজ নেই, হদিস নেই। খবর পুষতে থাকা রিচার্ড ট্রাক ঝাড়ছে নিরীহদের উপর। জেমসের কয়েকজন গুপ্তচর যারা রিচার্ড সম্পর্কে তথ্য পাচার করত, তাদের মৃতদেহ পড়ে আছে নিঃশব্দে। রক্ত লেগে আছে রিচার্ডের বুটে। জেমস এখনো অদৃশ্য, ছায়ার মতো। রিচার্ডের চোয়াল কাঁপছে রাগে, রিভলভারে আঙুলের চাপ বাড়ছে। ঠিক তখনই নুপুরের ঝংকার। রিচার্ডের চোখ স্থির হয়ে গেল সামনের দিকে। এক মুহূর্তের মধ্যেই বদলে গেল তার মুখ। এগিয়ে আসছে এলিজাবেথ, ধীরে অভিজাত ভঙ্গিতে। ঘন লাল রেশমি চুল থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বরাবর। সকালের রোদ ওর ত্বকে যেন সোনা ছড়িয়ে দিয়েছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, হাতে ধরা একজোড়া রূপোর নূপুর। নাচিয়ে নাচিয়ে এগিয়ে আসছে। রিচার্ড ঘুরে তাকালো নেশোর দিকে। নির্বাক আদেশে নেশো বুঝে গেল এবার জায়গা ছেড়ে দিতে হবে। সে লোকজন নিয়ে লাশ সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। এলিজাবেথ এসে দাঁড়ালো ঠিক রিচার্ডের সামনে। তার এক পাশে স্থির হলো রিচার্ডের হাঁটুর ওপর। শাড়ির পাড় খানিকটা তুলে বলল, স্বামী পড়তে পারছি না, একটু পরিয়ে দেন না। রিচার্ডের চোখে তখন পলক নেই, এক নিঃশ্বাসে তাকিয়ে আছে। ধীরে ধীরে এলিজাবেথের হাত থেকে নূপুর নিয়ে সে পরিয়ে দিল পায়ে। পরে এলিজাবেথ বসে পড়ল রিচার্ডের উরুর উপর। রিচার্ড এলিজাবেথকে নিজের শরীরে টেনে নিল একদম কাছাকাছি। গায়ের সঙ্গে গা মিশিয়ে কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো, আজকে কি চাই? এলিজাবেথ কোনো ভনিতা করল না। ঠোঁটের কোণে ছায়া রেখে বলে উঠল, সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ, ইতালির সকল সম্পত্তি আমার চাই। রিচার্ড হেসে ফেলল, মাথা নাড়িয়ে বলল, আমি আছি, এটাই তো সব তোমার। এলিজাবেথ ঘুরে রিচার্ডের গলায় হাত জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছিস আমি? রিচার্ড জানে এই মিষ্টতার ভেতরে লুকিয়ে আছে এলিজাবেথের ছল, তার কৌশল। তবুও সকালটা নরম, সেই কোমলতাতেই সায় দিল সে। সকাল সকাল বইয়ের এত আবেদনময়ী রূপ দেখার পর কি না করা যায়? মাথা নাড়িয়ে বলল, একদমই না। এলিজাবেথ সঙ্গে সঙ্গে শাড়ির কুণ্ডলি থেকে বের করলো একটি দলিল, বলে দিল, তবে সাইন করুন। রিচার্ড কিছু না বলে দলিল হাতে নিল, চুপচাপ সই করে দিল। শুরু হয়ে গেল এক নতুন খেলার, এক নতুন ধ্বংসের অদৃশ্য দিনপঞ্জি। রিচার্ডের দেওয়া ঠিকানায় পৌঁছায় লুকাস। কাল রাত থেকে সে কোথায় যেন ছিল, কারো ফোন ধরেনি, ম্যানশনেও ফেরেনি। নেশা অসংখ্যবার কল করেছিল, তবে কোনো সাড়া মেলেনি। অথচ রিচার্ড একবার ফোন করতে রিসিভ করে। রিচার্ড তাকে একটি জায়গায় ঠিকানা পাঠায়, আর সময় মতো সেখানে হাজির হয় লুকাস। ঘরের ভিতর গম্ভীর পরিবেশ। রিচার্ড অভিব্যক্তির শক্ত কাটকাট। পাশে বিয়ান ও ন্যাশো। বিয়ান ল্যাপটপে কাজ কিছু করছে। রিচার্ড ঝুঁকে দেখছিল স্ক্রিন। লুকাসের উপস্থিতি টের পেয়ে সোজা হয় রিচার্ড। এক দৃষ্টিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করেন, আমার উপর রাগ? চিরচেনা ছটফটে লুকাস আজ মুখে কিছু না বলে মাথা নাড়ে। রিচার্ড আবারও বলেন, অভিমান? আবারও মাথা নাড়ে লুকাস। দৃষ্টি নিচু, কণ্ঠ নিঃশব্দ। হঠাৎ রিচার্ড তাকে এমনভাবে ডাকে যেভাবে বহুবার ডেকেছে বস হিসেবে, ঠিক যেভাবে এত জীবন ডেকে এসেছে। লোকা? চমকে মাথা তোলে লুকাস। দেখল রিচার্ড দুহাত বাড়িয়ে রেখেছে তার দিকে। মুহূর্তে গলে যায় সমস্ত রাগ, অব্যক্ত অভিমান। ছুটে গিয়ে জড়িয়ে ধরে রিচার্ডকে। রিচার্ড আলতো করে লুকাসের পিঠে চাপড়ে বলল, I was out of my control, bro. ইটস ওকে বস। ন্যাশো এগিয়ে এসে অংশ নেয়। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। পাশে বসে থাকা বিয়ান তাকিয়ে থাকেন তাদের দিকে, মুখে এক প্রশান্ত অমায়িক হাসি। তিনজনে মুখোমুখি বসে আছে। হঠাৎ রিচার্ড লুকাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বিয়ে করতে চাচ্ছ? লুকাস তড়িঘড়ি করে মাথা নাড়ালো। স্পষ্ট এক উত্তেজনা তার চোখে মুখে। রিচার্ড পকেট থেকে একটা টিকিট বের করে লুকাসের দিকে বাড়িয়ে দেয়। লুকাস লুফে নেয় সেটি। চেহারায় খুশির ঝলকানে, কিন্তু সেটা স্থায়ী হয় না বেশিক্ষণ। যখন চোখে পড়ে গন্তব্য রাশিয়া, রিচার্ড গম্ভীর কণ্ঠে বলে, জাস্ট ফিনিশ অল অফ দেম।
মিশনে সাকসেস করে ফিরে এসো, একসাথে আবার 3 জন বিয়ে করব। লুকাসের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ভেবেছিল কি হলো আর কি, কিন্তু আদেশ যে আদেশ। রিচার্ড চোখ নামিয়ে নেয় আর বলে, একটু পরেই ফ্লাইট, বেরিয়ে পড়ো এখনই। লুকাস থমথমে মুখে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ন্যাশোর ফোনে প্লে হতে থাকে একটা নিউজ, ইটালিয়ান ভাষায়। ব্রেকিং নিউজ, ভিনসেন্সো ক্যাসনোর হঠাৎ মৃত্যুতে তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক রিচার্ড কায়নাত সম্পূর্ণ সম্পত্তি অনাথ আশ্রমের নামে দান করেছেন, কিন্তু জানান তিনি আর ইতালি ফিরবেন না, বাংলাদেশে স্থায়ী হচ্ছেন। লুকাস তার এক পেছন ফিরে তাকায়। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে তখন অগ্নুৎপাত জমে উঠছে। পাশে বসে থাকা ন্যাশো সিটিয়ে গেছে, রিচার্ডের বিস্ফোরণের ভয়ে গুটিয়ে আছে, কিন্তু লুকাসের ভিতরে এক আশ্চর্য শান্তি। ছোট ছোট পায়ে বেরিয়ে যায় সে দরজা পেরিয়ে, আপন মনেই বলে ওঠে, এত খুশি আমি জীবনেও হইনি। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে ওঠে এলিজাবেথ। কবজিতে দানবীয় পাথরের ন্যায় শক্ত হাতের চাপে টনটনে ব্যথা অশ্রুসিক্ত হয় দুনয়ন। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে জমে উঠেছে এক আগ্নেয়গিরির গর্জন। উগ্রতা ছাপিয়ে তা ভেঙে পড়ল এক হিংস্র পশুর মতো। গলা ঝাঁঝিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ! কি করেছো তুমি? এলিজাবেথ ব্যথায় চূর্ণ হয়, তবুও ঠোঁটে অটল এক দৃঢ়তা। যা করেছি বেশ করেছি। রিচার্ডের দেহ থমকে যায় এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে সে তার চিরচেনা পৈশাচিক রূপে ফিরে গিয়ে এলিজাবেথকে ঘুরিয়ে হাত মোচড়ে ধরে চিৎকার করে ওঠে। রেড! চোখের কোণে জলের রেখা, তবু এলিজাবেথের ঠোকে এক নির্মম হাসি। আই নো ইটস হার্ড টু লুজ হাজবেন্ড। পরিস্থিতি ভরাডুবির দিকে এগোতে ন্যাশো দৌড়ে এসে এলিজাবেথের দিকে যেতে থাকা ইব্রাতকে টেনে এনে রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে এগোতে চায় রিচার্ডের দিকে, কিন্তু রিচার্ড হাত তুলে থামিয়ে দেয়। জল চেপে গলাটা ভারী করে বলে ওঠে, হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারে না এসে নিজের শ্বশুর বাড়ির রুহের মাগফিরাত কামনা কর। মহিলা সম্ভবত আর বাঁচতে চাইছে না। নতমুখে দাঁড়িয়ে যায় ন্যাশো। রিচার্ড সিসিটিভি ফুটেজে সবিতা বেগমের সকল কর্মকাণ্ড দেখেছে। রিচার্ড এবার এলিজাবেথের কানের কাছে মুখ এনে ঠান্ডা হাসি হেসে বলল, তুফর জ্ঞানী লোকের বউ জ্ঞানী হবে এটাই ঠিক, কিন্তু স্বামীর সাথে পাল্লা দিয়ে নয়। তুমি এখনো সেই চালাক হতে পারোনি রেড। এলিজাবেথ চমকে ওঠে। রিচার্ড হাসতে হাসতে যোগ করে, সামান্য কিছু সম্পত্তি অনাথ আশ্রমে দান করে ভাবলে রিচার্ড কায়নাতকে পথে বসিয়ে দেবে? ও রেড, কাম অন, ওটা তো শুধু ট্যাক্স ফাইলের একটা লাইন। আর তুমি ভাবলে সত্যি সত্যি রিচার্ড কায়নাতকে ধ্বংস করে ফেলবে? তুমি তো এখনো জানো না আমার সম্পত্তি কোথায় শুরু হয় কোথায় শেষ। ইউরোপের বুকে আমার নামে থাকা ভিলা থেকে শুরু করে এশিয়ার শেয়ার মার্কেটে যে নাম ঘুরে বেড়ায়, সব তুমি মিস করেছো। আমার টাকা হংকংয়ের স্টকে নিঃশব্দে ওঠে, সুইজারল্যান্ডের কাছে প্রতিফলিত হয়, আর নিউ ইয়র্কের রাতের ট্রেডিংয়ে লাভ বাড়ায়। সত্যি বলছি রেড, তুমি একা বসে হিসাব করতে পারবে না, কারণ আমার অ্যাসেট গোনার জন্য অ্যাকাউন্টেন্টরা সফটওয়্যার আপডেট করে। তুমি ভাবো আমি হেরে গেছি? না, আমি শুধু উৎসুক হয়ে দেখছিলাম একটা মুরগির ছানার মতো তুমি কিভাবে দাবার বোর্ডে রাজাকে শিকার করতে যাচ্ছ। আরে বোকা, তুমি ভাবলে কিছু দান খয়রাত করে আমাকে কোণঠাসা করবে? তুমি তো জানোই না আমি কখনোই ক্যাশে খেলি না, আমি খেলি ইনফ্লুয়েন্সে। ব্যাংক, শেয়ার, প্রপার্টি সব তো শুধু কাগজে থাকে, আমার নাম থাকে ট্রাস্টে, ফাউন্ডেশনে, ছদ্মনামে। আমি যখন নিঃশ্বাস নেই তখন এক একটা কোম্পানির শেয়ার ওঠে, আমি চোখ বন্ধ করলে এই কারেন্সির মান পড়ে যায়। তুমি ভাবছো রিচার্ড কায়নাতের ক্ষয় শুরু হয়েছে? না রেড, এখনো তো সূর্য ডোবে না, কারণ আমার ছায়া পৃথিবীর উপর ছড়িয়ে আছে। আর তুমি একটা অগোছালো আবেগের মানুষ, হাতে একটু দয়া নিয়ে এসেছো যুদ্ধ করতে। আমি হিম, আমার দয়া বরফ হয়ে কেটে ফেলে শিরা। তুমি হেরে যাবে রেড, কারণ আমি খেলে যাই আর প্রতিপক্ষ বোঝে না কখন সে গেমের অংশ হয়ে গেছে। আমি বাঁচতে দেই, কারণ মারাটা খুব তুচ্ছ কাজ। রিচার্ড এলিজাবেথকে ছেড়ে দেয়। হাতের মোচড় দেওয়া জায়গাটা ইতিমধ্যেই নীল হয়ে গেছে। এলিজাবেথ ভেজা চোখে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবার কানে মুখ এনে ফিসফিস করে বলে, সাময়িকের জন্য এসে নাও। ভাবো রিচার্ড কায়নাত হেরে গেছে, ভাবো আমি ফুরিয়ে গেছি, নিঃশেষ, নিঃস্ব। অথচ এখনো যা আছে আমার, তা দিয়ে যা গেছে তা আমি প্রতিদিন দুবেলা কিনে নিতে পারি, চুপচাপ, হিসেব না করে, দয়া না দেখিয়ে। তুমি হয়তো ভালোবাসায় খেলতে এসেছিলে রেড, আর আমি প্রতিপক্ষ তৈরি করি শুধু চোখে তাকিয়ে। মাই ফাকিং ডার্ক রেড, তুমি এখনো বুঝতে পারোনি আমি হারি না, আমি শুধু খেলা পাল্টাই। এলিজাবেথ ছলছলে চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। যে মানুষটা কাল অবধি ছিল নিখাত কমলতার প্রতিমূর্তি, আজ তার চোখে মুখে হিংস্রতা।
কণ্ঠে ঝাঁজ আর বিষ। রিচার্ড ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ঝুলিয়ে হঠাৎ এক ভৌতিক সুরে গলা নামিয়ে বলল, মেক মি ইউর অ্যাফ্রোডাইট, মেক মি ইউর ওয়ান অ্যান্ড অনলি, বাট ডোন্ট মেক মি ইউর এনিমি, ইউর এনিমি, ইউর এনিমি। I repeat, wifey, don't make me your enemy. If I burn the whole world for you, I can burn you too. শেষের কথাগুলো রিচার্ড উচ্চারণ করলো ক্ষোভে চিবিয়ে চিবিয়ে, যেন প্রতিটি শব্দে শাস্তি লিখে দিচ্ছে। নেশা ছিল নীরব এক দর্শক হয়ে দাঁড়িয়ে রইল দুজনের মাঝখানে। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠছে বারবার, শব্দটা যেন গলায় জমাট বেঁধে আসছে। তবুও সে চেষ্টা করলো কণ্ঠের ফাঁক দিয়ে একটা কিছু বের করতে। আমি তো আপনার কথা শেষ হবার আগে রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। কংক্রিট মিক্সারের মতো গর্জন করে বলল, ফাক, জাস্ট ফাক অফ রেড। তোমারও সব ভালোর জন্য। রিচার্ড কায়নাত জানে কিসে তার ভালো হয়। আমি আলগা পিরিত দেখাতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই কারোর সাথে জমে না আমার। দেখো না, আমাদের সম্পর্কটাই এর প্রমাণ। একটু থেমে আবার বলল, পুরুষ মানুষ সফল হয় পোশাক নোংরা করে, মাঠে ঘামে ধুলোয় রক্তে। আর তোমরা নারী জাত, তোমরা শুধু ধ্বংস করতে জানো, ভালোবাসার ছলে, চোখের জলে, স্পর্শের ছুরিতে। তাই মর্ম বুঝবে না রেড, বোঝার আগে শেষ করে দাও। চুপ করে গেল চারদিক। শব্দটা যেন হঠাৎ ব্যর্থ হয়ে যায় এই দুই হৃদয়ের ধ্বংসযজ্ঞের সামনে। রিচার্ড মোটেও রেগে নেই, তবু অভিনয়ের সূক্ষ্মতার দিক থেকে সে এক দক্ষ কারিগর। বউ তার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই এখনই লাগাম টানার সঠিক সময়। রিচার্ডের প্রতিটা বাক্য যেন সুচালু তীর, যা সোজা গিয়ে বিচ্ছে এলিজাবেথের ভেঙেচোরা হৃদয়ে। আপনি আমাকে এভাবে বলতে পারলেন? বলেই হাতের পিঠ দিয়ে দু চোখের জল মুছে নেয় এলিজাবেথ। অতঃপর কম্পিত ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বলল, আচ্ছা সরি, আর কখনো আপনার জীবনে হস্তক্ষেপ করব না। রিচার্ড আচমকা থমকে উঠে বলে, শাট আপ রেড, ইউ আর মাই ওয়াইফ। রিচার্ড কায়নাতের ওয়াইফ তুমি। তোমার ভুল, ওগুলো আমার চামড়ার নিচে সেলাই করা আছে। ভুল করেছ, আবার করবে, বারবার করবে, কারণ তোমার ভুল আমার অভ্যেস হয়ে গেছে। আমি চাই না কোনোদিনও তোমার মুখে সরি শব্দটা শুনতে, বুঝেছ? তোমার ক্ষমা আমার ক্ষত চিহ্নে প্যাচ লাগায় না, তাই নেক্সট টাইম যেন না শুনি। এলিজাবেথ চুপ করে থাকে, নাক টেনে নেয় শুধু, তবুও কোনো উত্তর দেয় না। রিচার্ডের বুকের ভেতর একটু অনুতাপ খচখচ করে উঠলেও সে প্রকাশ করল না। গম্ভীর গলায় জানতে চাইল, কে হেল্প করেছে তোমাকে? নেশা তখনও দাঁড়িয়ে মিটেমিটে হাসছিল, তবে সেই হাসির স্থায়িত্ব ছিল স্বল্প। যখন এলিজাবেথ ধীরে বলে উঠল, নাশু। আতকে ওঠে নেশা, বুকের মধ্যে হিমে ছেয়ে যায়। রিচার্ডের সন্দেহ সত্যি, এ কাজ এলিজাবেথের একার পক্ষে সম্ভব ছিল না। তার চোখ রক্ত গরম হয়ে ওঠে। রিচার্ড তেড়ে যায় নেশোর দিকে। নেশো ভেবাচেকা খেয়ে ঘাড় নাড়াতে থাকে দুপাশে বোকার মতো। ঠিক তখনই এলিজাবেথ ঝাঁপিয়ে পড়ে রিচার্ডকে আঁকড়ে ধরে। হুড়মুড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সে, বলেই চলল, আমি আপনাকে ভালোবাসি রিচার্ড কায়নাত। আপনাকে এক পলকের জন্য হারাতে চাই না স্বামী। মরে যাব সত্যি যদি আপনি আমাকে ছেড়ে যান। আমি চাই আপনি আর কখনো ইতালি না ফেরেন, প্লিজ। পৈশাচিক ক্রোধে জ্বলে উঠেছিল রিচার্ড, কিন্তু সে ক্ষিপ্ততা যেন হঠাৎ কোথাও বিলীন হয়ে গেল। বৃক্ষপটে ঝরে পড়া বৃষ্টির মতো শান্ত, ধীরে ধীরে। তবুও রিচার্ড নিজেকে সহজে ভাঙতে দিল না। এলিজাবেথকে আলতোভাবে সরিয়ে হনহনিয়ে উপরের দিকে চলে গেল রিচার্ড। ভেতরে কোথাও এক টুকরো শীতলতা ছড়িয়ে দিয়ে রিচার্ড চলে যেতেই এলিজাবেথ হুড়মুড়িয়ে বসে পড়ল মেঝেতে। কান্নায় ভিজে গেল তার কণ্ঠ। শাড়ির আঁচলে মুছে চোখের কোণ। নেশো ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে। কান্না করছেন কেন ম্যাম? এ প্রশ্নে যেন কান্নার তোড় আরো বেড়ে গেল এলিজাবেথের। অঝরে কাঁদতে কাঁদতে বলল, এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। সবার চোখে আমি দোষী। আমি খেলছি দুজন মানুষের জীবন নিয়ে, কিন্তু কেউ কি জানে যে মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসে? আমি তাকে কখনো ভালোবাসতে পারিনি, আর যাকে ভালোবাসি তাকেও নিজের করতে পারছি না। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছি আমি এই গোলক ধাঁধায়। নেশো ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেন পারছেন না? আমার অতীত সেটা বাধা হয়ে আছে আমাদের মাঝে। একটা রহস্যময় দেয়াল আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। যতবার কাছে যেতে চাই ততবার সেই দেয়াল ঠেলে ফেলে দেয় আমাকে। নেশো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো বস জানে কিছু যা আপনি জানেন না, তাই মাঝে দেয়াল তৈরি করেছে। কিন্তু এতে তো উনি আমাদের মাঝে দূরত্ব বাড়াচ্ছেন। অভাগীর ভাগ্যে ভালোই বা কি হতে পারে? আমি চাই সে সামনে আনুক আমার অতীত। আমি মুখোমুখি হতে চাই, জানতে চাই আমার রক্তে খুনির রক্ত বইছে কেন, আমার ড্যাড কি করেছিলেন,
কি রহস্য লুকিয়ে আছে আমার অতীতে? নেশো কিছুক্ষণ ভেবে গম্ভীর গলায় বলল। আমি সাহায্য করব আপনাকে ম্যাম, আপনার অতীতে ফিরে যেতে। আমি চাই না আপনার আর বসের মাঝে এমন দূরত্ব তৈরি হোক। এলিজাবেথ চকিতে তাকালো নেশোর দিকে। সত্যি? সত্যি বলছি, আমি আমার বসকে কখনো হাসতে দেখিনি। মানুষটা ভয়ঙ্কর, বেপরোয়া, মৃত্যুকেও তাচ্ছিল্য করে চলতে সবসময়, কিন্তু তাকে আমি বাঁচতে দেখেছি শুধু আপনাকে ঘিরে। আমি সেই ভয়ঙ্কর চোখে ভয় দেখেছি, আপনাকে হারানোর ভয়। ছটফট করতে দেখেছি, তাকে কাঁপতে দেখেছি শুধু আপনার জন্য। অন্ধকার ঘরে নিজেকে টর্চার করতে দেখেছি আপনার যন্ত্রণার ভাগ বসাতে চেয়ে। আর এখন সচোখে দেখছি লোকটা কিভাবে পাগলের মতো ছুটছে আপনার অতীতকে মুছে দিতে, কারণ তার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তার একমাত্র শুদ্ধতা। নেশো কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখ নামিয়ে নিচু গলায় বলল। বস কিন্তু নারী পাচারের ব্যবসায় নেই ম্যাম। সেদিন জঙ্গলে যখন আপনাকে ওইসব মেয়েদের ভিড়ে বস প্রথম দেখেছিল, সেদিন কিছু একটা ভেঙে গিয়েছিল তার ভেতর। তারপরেই সে সব ছেড়ে দেয়। এলিজাবেথ ফেল করে তাকিয়ে থাকে নেশোর দিকে। একটু থেমে নিঃশ্বাস নিল নেশো, চোখে যেন দূর অতীতের ঘোলা ছবি। কারণটা জিজ্ঞেস করলে আজও চুপ থাকে বস, কিন্তু সব প্রশ্নের উত্তর মুখে বলা লাগে না, কিছু উত্তর চোখে লেখা থাকে। নিঃশব্দে ভয়ে গুটি-সুটি মেরে রুমে ঢুকছিল এলিজাবেথ, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত টানে কেঁপে উঠল তার শরীর। পিঠ থেকে গেল ঠান্ডা দেয়ালে। সামনে তাকাতেই দেখতে পেল রিচার্ড, চোখে ঝলকানো লালসা। এলিজাবেথ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি রিচার্ডের দৃষ্টি বদলে যাবে তা কল্পনাও করেনি। সে শুকনো ঢোক গিলে ধরা গলায় বলল। আপনি না রাগ করেছিলেন? রিচার্ড যেন ছটফটিয়ে উঠল। বিলম্বহীন জবাবে তৎক্ষণাৎ বলল। রাগ? ভয়ের উপর রাগ তো বোকারা করে। এলিজাবেথের কপাল ভাঁজ পড়ে, অথচ রিচার্ডের হাত ততক্ষণে পাকিয়ে ধরেছে তার কোমর। গলায় খানিকটা কোমলতা এনে রিচার্ড বলল। বউয়ের সাথে রাগ করা মানেই লস। আমি সাকসেসফুল বিজনেসম্যান, লসের পথে পা দিই না কখনো। সবকিছু যেন কেমন ভেসে যাচ্ছিল এলিজাবেথের মাথার ওপর দিয়ে। সে কপালের ভাঁজ গুছিয়ে জিজ্ঞাসা করল। লস মানে কিরকম লস? হঠাৎ রিচার্ডের ঠোঁট চাপা পড়ল এলিজাবেথ থেরালাল টকটকে ঠোঁটে। এক তীব্র কামড়ে কেঁপে উঠল এলিজাবেথ। আহ! এই যে রাগ থাকলে কি পারতাম এমনটা করতে? রিচার্ডের চোখে খেলা করে এক তৃপ্তির শীতল দীপ্তি। হতবাক এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো রিচার্ডের কোলে। টেরেস লাগোয়া ছোট ক্যাবিনেটের ওকে বসিয়ে রিচার্ড একে একে বন্ধ করে দেয় সকল পর্দা। অতঃপর রিচার্ড এগিয়ে গেল ড্রয়ারের দিকে, হাত বাড়ালো একটি বেল্টের দিকে। ঠোঁটের কোণে লেগে রহস্যমাখা এক বাঁকা হাসি, চোখে গোপনীয়তার ঘন কুয়াশা। এলিজাবেথ সংকুচিত গলায় জিজ্ঞেস করল। কি করছেন? রিচার্ডের কণ্ঠে নেমে এলো গভীর এক হাসকি সুর। বইয়ের ওপর রাগ না রাখার বেনিফিটগুলো আজ প্র্যাকটিক্যালি দেখাবো রেড। চোখ বুঝে এলিজাবেথ শুধু শ্বাস নিতে থাকে। সময় যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তে। হাস্কি টোনে বলে হাতে বেল্ট পেঁচাতে পেঁচাতে এগিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তার হাত পেঁচিয়ে জড়ালো সেই বেল্ট। যুবধুবু হয়ে কাঁপতে শুরু করলো এলিজাবেথ। রিচার্ডের চোখে গভীর দৃষ্টি। রিচার্ড ধীরে ধীরে আরো কাছে আসে, চোখের ছায়া মেখে ফিসফিস করে বলল। আজ আমি অসভ্য হব রেড, খুব করে হব। এলিজাবেথ ভয়ে চোখ বন্ধ করে ফেলে, শরীরটাকে শক্ত করে রাখে, কিন্তু কিছুই ঘটে না। ধীর চোখ মেলে দেখে রিচার্ড দূরে দাঁড়িয়ে বুকে হাত জড়ানো, ঠোঁটে এক বাঁকা তৃপ্তির হাসি। ছে রেড, এত কিছু ভেবে ফেললে? লজ্জায় মাটির নিচে মিশে যেতে চাই এলিজাবেথ। রিচার্ড এগিয়ে আসে, বেল্ট খুলতে খুলতে বলল। রিচার্ড, কায়নাতের বাসর হবে একটু আলাদা, একটু অন্যরকম, যেখানে থাকবে শুধু তোমার সম্মতি। এই বলে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে নিচে নামিয়ে দেয়। চমকে ওঠে এলিজাবেথ রিচার্ডের মধ্যে এই পরিবর্তন দেখে। অবাক হয়ে তাকিয়ে থাকে সে। রিচার্ড খানিক বিরক্ত হয় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনিতেই ইদানিং তার মন মেজাজ খুবই খারাপ। এলিজাবেথকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রসগোল্লার মতো বিস্ময়ে বড় হয়ে ওঠে যায় এলিজাবেথের চোখ। ছি, আমি তো আপনার বউ, আপনি আমাকে বাল বলছেন? সিগারেটের ছাই ছেড়ে রিচার্ড হেসে বলল। বাবু সোনা ডাকলেও তো দোষ। শোনো মেয়ে, বাবু সোনা ডাকা মানেই বিছানায় ডাকা না। মনটা একটু পরিশুদ্ধ করো, আর স্বামীর মন বুঝে নিজেই বেড়ে আসতে শিখো। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এই লোকের সঙ্গে কথায় কখনো জিততে পারবে না। বাইরে দেখতে শক্ত, অথচ ভেতরে এক অসম্ভব ঠোঁটকাটা মানুষ। এলিজাবেথ আগে গজগজ করতে করতে হাঁটা দেয় দরজার দিকে। এলিজান,
নিঃশ্বাস থমকে গিয়ে চকিতে পেছন ঘুরল এলিজাবেথ তীব্র আকুলতায়। কি আছে এই ডাকে? এই শব্দগুলো যেন ডানা মেলে ছুটে আসে তার কর্ণকুহরে। শুক পাখির মতো নরম পালকে ঘিরে ধরে তার মন। অস্বস্তির খোলস ছাপিয়ে কোথা থেকে যেন এক আশ্চর্য রকমের ভালো লাগা গায়ে এসে বসে। কিন্তু এলিজাবেথের সে সুখ স্নান রিচার্ডের চোখে ধরা পড়েনি কখনো। এলিজাবেথ বরাবরের মতোই আজও পারল না এই ডাকে সাড়া না দিয়ে থাকতে। সুতীব্র আবেগের তাড়নায় গা কাঁপে, শরীরে মৃদু স্নিগ্ধ কম্পনে স্পষ্ট স্বরে আওড়ালো। রিচার্ডের কণ্ঠনালে বেয়ে এক চিলতে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। সে ভাবেনি এলিজাবেথ ফিরবে, প্রত্যুত্তর করবে। সহসায় এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো অভ্যন্তরে। অক্ষিপটে দ্বিধাহীন এক গুয়ে দৃষ্টি বজায় রেখে ভনিতাহীন বলল, আরেকবার বলো। কি? তখন যে বললে। এলিজাবেথ নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কতবার বলবো এক কথা? রিচার্ড দাপটে গলায় বলল, যতবার আমি চাই। না। রেড আমি শুনতে চাচ্ছি। হঠাৎ এলিজাবেথের মাথার মধ্যে দুষ্ট পাকসেনারা হানা দেয়। ওষ্ঠপুটে খেলে গেল শয়তানি হাসি। সে লাজুকলতায় নুয়ে পড়ে কিছুক্ষণ হাঁসফাঁস করে সবিনয়ে বলল, বলবো। রিচার্ডের স্বরে উত্তেজনা দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। সে ছটফটিয়ে উঠল। প্লিজ। হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ করেই শক্ত হয়ে গেল এলিজাবেথের স্বর। সে রিচার্ডের চোখে চোখ দাঁতে দাঁত চেপে শুধালো। আগত অসহত জবাবে চল শক্ত হওয়ার বিপরীতে বাঁকা হেসে অধর এক কোণে হেলে পড়ল। রিচার্ড অধরে সেই হাসি ধরল রেখে দুই পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়ালো। চোখে বিন্দুমাত্র অস্বস্তির লেশমাত্র নেই, কণ্ঠনালী যেন টইটুম্বর আত্মবিশ্বাস আর আত্মজ্ঞানে। রিচার্ড সন্নিকটে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত নারীর দিকে তাকিয়ে পুরুষালী হাসকি টোনে হিসিয়ে বলল। ভরকে চায় এলিজাবেথ, লজ্জায় দুগাল রক্তিম। একেবারে গোধূলির রং যেন মেখে বসেছে ত্বকে, পা যেন জমে যায় মাটিতে। নত দৃষ্টিতে আটোসাটো হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। রিচার্ড ধীরে এগিয়ে আসে, আলতো করে হাত রাখে এলিজাবেথের লাল হয়ে ওঠা গালে। বুড়ো আঙুলে মৃদু ঘর্ষণ ছুঁয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে, আমায় দেখে লজ্জা পাবে, আবার আমার কাছে এসে সেই লজ্জা ভাঙবে রেড। কজ ইউ আর মাইন, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের তনু মন এক মুহূর্তে পুলকিত হয়ে ওঠে। পেটে অজস্র প্রজাপতি পাখা মেলে দেয়। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ যেন বজ্রনিনাদের মতো বেজে চলে। এক বুক ভালোবাসায় ভরে যায় হৃদয়ের আকাশ। রিচার্ড আরও ঝুঁকে আসে, ঠোঁটের কাছাকাছি এসে বলল, সে অ্যাগেইন রেড, সে অ্যাগেইন ইউ লাভ মি। এলিজাবেথ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে চলে যায় সেখান থেকে। চোখে বিস্ময়, বুকে আগুন, মনে একরকম অনিবার্য টান। খচখচ শব্দ, শুকনো পাতার উপর পা ফেলার। জায়গাটা চারপাশে যেন এক করুণ দীর্ঘশ্বাস লেগে আছে। জায়গাটা সরকারি গোরস্থান, মেয়েদের প্রবেশ সেখানে নিষেধ। লাড়া ভেতরে ঢোকে না, শুধু গেটের সামনে দাঁড়িয়ে থাকে, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। প্রেমের সবচেয়ে প্রিয় ফুল ছিল সাদা গোলাপ। প্রথমেই দৃষ্টি যায় নেম প্লেটে প্রেম আহসান। চোখের পাতা কেঁপে ওঠে লাড়ার। সে আগের লাড়া নেই, স্টাইলিশ ছায়া ফেলে গেছে সময়ের পেছনে। চোখে নিচে গাঢ় কালি, মুখে ক্লান্তির ছাপ। জেমসের বন্দিদশা থেকে আজ পালিয়ে এসেছে সে। এতদিন শরীরে ক্ষত শুকিয়েছে, মনটা শুকায়নি। আজ প্রেমকে দেখতে এসেছে লাড়া শেষবারের মতো। শক্ত গোছের লাড়া আজ ক্ষণিকের জন্য নিজেকে ধরে রাখতে পারে না। চোখে নোনা জল জমে ওঠে, ঠোঁট কাঁপে। লাড়া দাঁড়িয়ে থাকে দূরে, বাঁশের ঘেরা কবরটার দিকে তাকিয়ে। ওখানে শুয়ে আছে প্রেম চিরজীবনের জন্য। বৃষ্টিতে ভেজা ভেড়াই শ্যাওলার রং। যেতে না পারুক, কাছে গলা চিরে বেরিয়ে আসে হাহাকার। তুই বেঈমান প্রেম, তুই কথা রাখিসনি। তুইও চলে গেছিস আমাকে ফেলে। তুইও দুনিয়ার সাথে হাত মিলিয়েছিস না। আমি তোকে আজও বন্ধু হিসাবে ভালোবাসি, আজও তোকে খুঁজি প্রেম। চিঠিতে যেসব শর্ত রেখে গেছিলি আমি রাখতে পারিনি। আমি কাঁদছি প্রেম, খুব বাজেভাবে কাঁদছি, ভেঙে পড়েছি। বুঝিস, তোকে দরকার আমার। ফিরে আয় না অফিসার, একবার শুধু হাত বাড়িয়ে দে, চোখের জলটা মুছে দে। যে দুঃখ কথা মাকে বলা যায় না, সে দুঃখের ওজন অনেক বেশি ভারী হয়। তুই তো জানতি আমার মা নেই, আমি এতিম। আমার সকল দুঃখের কথাও জানতি, তাও কেন একা ফেলে চলে গেলি হারামের বাচ্চা? আমি কার কাছে বলবো আমার দুঃখ? আর কে বা আছে আমার? শুয়োরের বাচ্চাদের জবাব দিয়ে যা। তুই তো বলেছিলি সারা জীবন পাশে থাকবো। কুত্তার বাচ্চা, সেই কথা কেন দিয়েছিলি যেটা রাখতে পারবি না? তুই মিথ্যা, তোর অস্তিত্ব মিথ্যা, তোর সকল কথা মিথ্যা। কুত্তার বাচ্চা, আমাকে বাঁচার আশা দেখিয়ে আবারও মেরে ফেলছিস তুই। খোদা তোকে কখনো মাফ না করুক।
দাফন হোক তোর সকল মিথ্যা আশ্বাসের, তুই ফিরবি না কখনো। দাফন হোক সেই মিথ্যা আশার, তুই আজ শান্তিতে ঘুমাচ্ছিস মাটির নিচে, আর আমি দুনিয়ার আগুনে পড়ছি। আমাকে আগুনে পুড়িয়ে তুই কিভাবে শান্তিতে ঘুমাচ্ছিস শালা? জবাব দে। এই এই প্রেম, তুই কি আমার মায়ের সাথেও হাত মিলিয়েছিস? সবাই মিলে একটা চুক্তি করেছিস না, লারাকে শক্ত থাকতে দিবি না। তবু শুনে রাখ, আমি ভাঙবো না, এত সহজে না। আমি লারা, শক্ত আমি, আগুন আমি। লারার আর কারো দরকার নেই এখন। লারা আজকের পর আর কোনো দিন কাঁদবে না, মরে যাবে তবুও কাঁদবে না লারা। তোরা এই দুনিয়ার পাথর বানিয়ে দিয়েছিস লারাকে। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম তারাই আমাকে ফেলে দিয়েছে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে লারা। চোখের জল গড়িয়ে পড়ে মাটিতে। তার নোনা জল ভেজে ওঠে সে নিষিদ্ধ ভূমি। হাতে ধরা সাদা গোলাপগুলো নিঃশব্দে রেখে দেয় মাটির উপর। ঝাপসা চোখে সবকিছু আবছা লাগছে। চেনা গন্ধ যেন আজ অচেনা। পাগলিনী হয়ে ওঠে সে। শুকনো পাতাগুলো এক এক করে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে, তারপর আঙুল দিয়ে কাপা হাতে মাটিতে লিখল, মৃত্যুই সুন্দর, মৃত্যুতে মানুষের মন কাড়ে, মৃত্যুতেই মায়া বাড়ে। লালার মনে হয় এই লেখার নিচেই প্রেম শুয়ে আছে। হয়তো প্রেমই লিখে গিয়েছিল কথাগুলো অভিমানে। নিশ্চয়ই লেখার সময় হেসে হেসে লিখেছিল ছেলেটা। সে তো সবসময় হাসতো, ভেতরে যত কষ্ট থাকুক। প্রেমের মুখে ছিল সে চিরচেনা হাসি। এই ভাবনায় লালার বুকের ভেতর ঘূর্ণিঝড় উঠে একটা কালবৈশাখী। সে উপর হয়ে পড়ে লেখাটার উপর, জড়িয়ে ধরতে চায় প্রেমকে, শক্ত করে মিশিয়ে নিতে চাইল একদম পাঁজরের সাথে। লারা হাউমাউ করে কাঁদে। অফিসার রে, ফিরে আয় না, তোর মৃত্যু আমাকে কাঁদাচ্ছে, খুব কাঁদাচ্ছে। আমার মায়ের মৃত্যুর সময় বুঝিনি, তুই বুঝিয়ে দিলি হারানো কাকে বলে। তোকে হারিয়ে বুঝলাম, তুই আমার জীবনের একমাত্র যত্ন ছিলি। তোর সাময়িক উপস্থিতি আমার স্বপ্ন দেখিয়েছিল 1000 বছরের। আজ তুই নেই, যত্ন নেই, স্বপ্ন নেই, আমি ভালো নেই প্রেম, একটুও ভালো নেই। জীবনে প্রেম না থাকলেও বন্ধুত্ব ছিল, আজ সেটাও নেই। দেখ, আমি একেবারে শূন্য, আমার জীবনে প্রেম নেই, তুই নেই। দুটো প্রেমই আমি হারিয়ে ফেলেছি। একসাথে ফিরে আয় প্রেম। প্রেম, তুই তো একসাথে সমুদ্রের পাড়ে হাঁটতে চেয়েছিলি, আমাদের একসাথে হাঁটা হলো না। এখনও সময় আছে, ফিরে আয় প্রেম। একটুও বকবো না আমি, একসাথে হাঁটবো দুজন হাতে হাত ধরে। আমি তোর লাশটা কেন দেখতে পেলাম না প্রেম? চিৎকার করে কাঁদে লারা। কিসের এত অভিমান ছিল আমার উপর? আমি তো তোরই ছিলাম প্রেম, আজও আছি তোর কবরের পাশে বসে। শুধু একটু কাঁদার সুযোগ নেই। দেখ না প্রেম, আমার তো আর কেউ নেই। ওই লোকটা যে নিজেকে আমার বাবা বলে, সে তো মানুষ না, সে নরপিশাচ। বন্দি করে রেখেছিল আমায় কয়েদিদের মতো। তুই জানতি, তুই জানলে কাঁদতি প্রেম, কষ্ট পেতি, ছুটে যেতি আমাকে মুক্ত করে আনতে। তোর আমার যাত্রাটা আর একটু দীর্ঘ হলো না কেন? একটু সময়, একটু ধৈর্য যদি দিতিস, আমি পালিয়ে যেতাম তোকে নিয়ে, তোর হাতে হাত রাখতাম, ছুটতাম না মরিচিকার পিছে। কিন্তু তুই চলে গেলি, আর তোর এই মৃত্যু আমায় কাফন ছাড়াই দাফন করে দিল প্রেম। লারা ফোফাতে থাকে। একটু পরপর ধরফড়িয়ে উঠছে আড়ষ্ট কায়া। ঝুরঝুরে মাটি থেকে নাক টেনে ঘ্রাণ নেয়। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, তোমরা সবাই আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি হারিয়ে ফেলছি বাচ্চার ইচ্ছে, শক্তি। আমি তো বেশি কিছু চাইনি এই দুনিয়ার কাছে, একটু সুখ আর একজন অরাধ্য পুরুষ চেয়েছিলাম। এই স্বার্থপর জানোয়ারের বাচ্চা অমনুষ্যত্বে ভরা দুনিয়াটা আমাকে তাও দিল না। শেষ পর্যন্ত আমার প্রেমকেও কেড়ে নিল আমার কাছ থেকে। ক্ষণিকের জীবনে কেউ কষ্ট পেতে আসে না, তাও প্রকৃতির একই নিয়ম। কেড়ে নেওয়ার মাঝে কি শান্তি আছে? যারা কাটতে জানে তারা কি হারানোর যন্ত্রণা অনুভব করছে কখনো? লারা মাথা তোলে, চোখে জল, বুক ভরা হাহাকার। স্বচ্ছ নীল আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করল, সবাই কাঁদিয়েছে আমাকে, হ্যাঁ মৃত্যু, তুই শুধু একবার পাশে দাঁড়া, সবাইকে কাঁদিয়ে ছাড়বো আমি। আহাজারি করতে করতে খামচে এক টুকরো মাটি তুলে নেয় লারা। মুঠো করে চেপে ধরে বুকের সাথে। এই মাটিতেই তো প্রেম মিশে আছে। এই মাটির গন্ধেই তার জীবন ছিল একদিন। লারা চায় এই মাটির গভীরে ঢুকে প্রেমকে ছুঁয়ে থাকতে। লারা আজ কাঁদে, খুব করে কাঁদে, কারণ আজ তাকে থামানোর কেউ নেই। আর কেউ নেই যে পাশে বসে হেসে বলবে, ডোন্ট ক্রাই লারা, চান্স, আমি আছি তো। সেই গালের টোল, সেই হাসি সব হারিয়ে গেছে। চিৎকার করে কাঁদে লারা। এই দুনিয়ার কাউকে মাফ করব না আমি। এই তোমরা আমাকে প্রতিবার যেভাবে ভেঙে দিয়েছ,
সেই আঘাত আমার রুহু পর্যন্ত পৌঁছে গেছে। আমি এতিম বলেই কি সব হারাতে হবে? মা নেই বলেই কি ভালোবাসা থাকবে না? আমি আর কাউকে আমার কবর না, আর না পৃথিবীর সমস্ত মানুষকে ছাড়া থাকার ক্ষমতা প্রকৃতি আমাকে দিক। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে, ফুলগুলো সেখানেই ফেলে রেখে ছুটে যায়, দৌড়ে পালিয়ে যায় লড়াই নিষ্ঠুর পৃথিবী থেকে, সেই কবর থেকে, নিজের অসহায়ত্ব থেকে। হেই বেবি গার্ল। ক্রিং শব্দে ভেসে এলো নোটিফিকেশন। এলিজাবেথ রিচার্ডের শার্টটা হাত থেকে নামিয়ে চোখের কোণে জমা পানিটুকু মুছে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে চোখ পড়তেই ভুরু চোরা কুচকে গিয়ে চিন্তার ভাঁজ গাঢ় হয়ে উঠল। এই ফোন রিচার্ডের দেওয়া। তাকবীরের স্মৃতির জন্য সেই ফোনটাকে রিচার্ড নিজ হাতে পিষে ফেলেছিল। নতুন এই ফোনে রিচার্জ ছাড়া আর কোনো নম্বর নেই। অপরিচিত কারো থেকে এমন অদ্ভুত মেসেজ আসার প্রশ্নই ওঠে না। সম্ভবত সিমটাও রিচার্ড নিজেই কাস্টমাইজ করে তৈরি করিয়েছে, নইলে 1 মাসে একবার হলেও তো অপরিচিত নম্বরে কল আসতো। আর রিচার্ড কায়নাত নিশ্চয়ই সকল সিকিউরিটি মেনটেন করেই তার বউকে সিম দিয়েছে। রিচার্ড এখন ভিয়েতনামে, আজ 26 দিন হলো। কেন গিয়েছে তার উত্তর আজও অজানা এলিজাবেথের কাছে। অল্প কটা বাড়ি কথা হয়েছে এতদিনে, বাকিটা সময় কেবল এলিজাবেথের একপাক্ষিক চেষ্টা, রিচার্ডের নিরাপত্তা। নেশা রয়েছে রিচার্ডের সাথে, আর লুকাস এখনও রাশিয়ায়। এলিজাবেথ অনুভব করে নিয়েছে মিশন কোনো সাধারণ অভিযান নয়, ভয়ানক কিছু। ভয়, উদ্বেগ আর শূন্যতা মিলে তার দিনগুলোকে শুষে নিয়েছে। চোখের পানি ফুরিয়েছে, তবু বিষণ্ণ যায়নি। রিচার্ডের শার্ট বুকে চেপে ধরে তার ঘ্রাণ মেখে কেঁদে রাত কাটিয়েছে, পার করেছে দিন। আজও কাটাচ্ছিল, তবে আজ ভিন্ন। আজ রিচার্ড ফেরার কথা। 3 দিন আগে ক্ষীণ এক মেসেজে জানিয়েছিল সে।